সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে। ষষ্ঠ অধ্যায়ের পরমাণু গঠনের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব ইলেকট্রন বিন্যাস, আয়ন কীভাবে সৃষ্টি হয়, রাসায়নিক সংকেত প্রণয়ন। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসটি উপভোগ করি। শিক্ষার্থীরা, আমরা জেনেছি পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। অর্থাৎ একটা পরমাণু, এটা হলো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা তার চারদিকে ঘূর্ণায়মান। এখন এখানে আরেকটি প্রশ্ন থাকে। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার ইলেকট্রন সংখ্যাও 1টি। অর্থাৎ হাইড্রোজেনের একটি ইলেকট্রন একটি কক্ষপথে ঘুরে। আবার হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার ইলেকট্রন সংখ্যাও 2টি। হিলিয়ামের 2টি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি পথে ঘুরে। যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা হয় 118, তার মানে তার ইলেকট্রন সংখ্যা 118। তাহলে কি 100 ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথেই ঘুরবে, নাকি তাদের কক্ষপথগুলা ভিন্ন ভিন্ন হবে? হ্যাঁ শিক্ষার্থীরা, ইলেকট্রন বিন্যাসটা কি? অর্থাৎ মৌলের পরমাণুতে ইলেকট্রনসমূহ বিভিন্ন শক্তিস্তরে যেভাবে বিন্যস্ত থাকে তাকেই বলা হয় মৌলের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তাহলে আমরা দেখব ইলেকট্রন সমূহ মৌলের বিভিন্ন স্তরে কিভাবে বিন্যস্ত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই ইলেকট্রন বিন্যস্ত হওয়ার জন্য আমরা একটা সূত্র লিখে দিচ্ছি। সূত্রটি হলো 2n²। অর্থাৎ এই সূত্র অনুসারেই ইলেকট্রনগুলা বিন্যস্ত হবে। শিক্ষার্থীরা, এই 2n², এখানে n হলো কক্ষপথ বা শক্তিস্তর সংখ্যা। অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে এটা হবে প্রথম শক্তিস্তর। n এর মান 2 হলে দ্বিতীয় শক্তিস্তর, n এর মান 3 হলে তৃতীয় শক্তিস্তর, n এর মান 4 হলে চতুর্থ শক্তিস্তর। শিক্ষার্থীরা, আমরা n এর মান অনুসারে শক্তিস্তর কিভাবে হয় আমরা জানলাম। শিক্ষার্থীরা, আমরা এবার দেখব n এর মান 1 হলে প্রথম শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে, n এর মান 2 হলে দ্বিতীয় শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে। এভাবে n এর মান বাড়ার সাথে সাথে কত নম্বর শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকতে পারবে আমরা এটা এখন দেখব। n সমান 1 হলে 2n² সমান কত? 2 × 1² সমান 2। অর্থাৎ n সমান 1, অর্থাৎ প্রথম শক্তিস্তরে ইলেকট্রন থাকতে পারবে 2টি। n সমান
2 হলে 2n স্কয়ার সমান কয়টি আসে দেখি 2 × 2 স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার মানে 4 4 × 2 মানে 8 অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন থাকতে পারবে 8টি। তারপর n সমান 3 হলে 2n স্কয়ার সমান কত অর্থাৎ 2 × 3 স্কয়ার। এখন 3 স্কয়ার মানে 9 9 × 2 সমান হলো 18টি অর্থাৎ n সমান 3 মানে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 18টি। n সমান 4 হলে 2n স্কয়ার সমান 2 × 4 স্কয়ার অর্থাৎ 4 4 16 × 2 32টি। শিক্ষার্থীরা এভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা এই 2n স্কয়ার সূত্র অনুযায়ী জানলাম কোন কক্ষপথে বা শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারবে। শিক্ষার্থীরা আমরা উদাহরণ হিসাবে সোডিয়াম পরমাণু নিলাম যার পারমাণবিক সংখ্যা 11 অর্থাৎ ইলেকট্রন 11। আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দুইটা উপায়ে দেখাবো, একটা হলো ডায়াগ্রাম অর্থাৎ চিত্রের মাধ্যমে আর একটা হলো সরাসরি। যদি আমরা চিত্র মাধ্যমে দেখাই তাহলে এটা হলো সোডিয়ামের এটা একটা কক্ষপথ। আমরা জানছি n সমান 1 অর্থাৎ n এর মান 1 হলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 2টি। তার মানে সোডিয়ামের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি। আমরা এই কক্ষপথে ইলেকট্রনগুলোকে ক্রস চিহ্ন ব্যবহার করে বোঝাচ্ছি। তারপর দেখো আমরা দ্বিতীয় একটি কক্ষপথ নিলাম। যেহেতু সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, প্রথম কক্ষপথে আমার ইলেকট্রন চলে আসলো 2টি, তাহলে হাতে রইল আরও 9টি। এখন আমরা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন বসাবো। দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ n এর মান 2, এখানে আমরা n এর মান 2 বসাইলে আমরা 2n স্কয়ারের মান পেয়েছি 8 অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 8টি। আমাদের প্রথম কক্ষপথের পরে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা আরও রয়ে গেল 9টি, তাহলে আমরা দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন বসালাম। তারপরেও আমার হাতে আরও একটি ইলেকট্রন রয়ে গেল। যদিও তৃতীয় কক্ষপথে অর্থাৎ 2n স্কয়ারে n এর মান 3 বসালে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে 18টি, কিন্তু সোডিয়ামের ইলেকট্রন হাতে রয়ে গেছে 1টি। এই জন্য তার সর্বশেষ কক্ষপথে অর্থাৎ তৃতীয় কক্ষপথে সোডিয়ামের ইলেকট্রন বসবে 1টি। এটা হলো ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস। যদি আমরা সরাসরি লিখি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি আর তৃতীয় কক্ষপথে বা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি। এটা হলো আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা যদি আরেকটি মৌল নেই, মনে করো উদাহরণ হিসেবে ক্লোরিন নিলাম। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যাও 17। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কী করতে পারি, প্রথম শক্তি স্তরে দিলাম ক্লোরিনের ইলেকট্রন 2টি, হাতে রইল আরও 15টি। দ্বিতীয় কক্ষপথে দিলাম ক্লোরিনের 8টি অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি দেওয়ার পরে আরও থাকে আমার 7টি। এই 7টি ইলেকট্রন যাবে তার তৃতীয় শক্তি স্তরে। যেহেতু তৃতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি, আমার হাতে আছে 7টি ইলেকট্রন, তাহলে 7টি ইলেকট্রনই চলে যাবে তৃতীয় শক্তি স্তরে।
আমরা তৃতীয় শক্তি স্তরে ক্লোরিনের ইলেকট্রনগুলা দিলাম, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ক্লোরিনের ইলেকট্রন আসলো 7টি। এটা হলো চিত্রের মাধ্যমে। যদি আমরা সরাসরি লিখি তাহলে এভাবে লিখতে পারি 2 8 আর তৃতীয় শক্তি স্তরে 7। শিক্ষার্থীরা, আশা করি তোমরা মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় বুঝতে পারছো। এবার আমরা যাব পরবর্তী টপিকে, অর্থাৎ আয়ন কিভাবে সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, আমরা জানি পরমাণু বৈদ্যুতিক নিরপেক্ষ, অর্থাৎ আধান নিরপেক্ষ। কিভাবে আমরা এটা একটু সংক্ষিপ্ত আকারে দেখছি। আমরা সোডিয়াম এই পরমাণুটি আধান নিরপেক্ষ, এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, আমরা জানি সোডিয়ামে প্রোটন 11টি, সোডিয়ামে ইলেকট্রনও 11টি। শিক্ষার্থীরা খেয়াল করো, সোডিয়ামে প্রোটন অর্থাৎ ধনাত্মক আধান 11টি। আমি ধনাত্মক আধান হিসেবে তাদের সামনে প্লাস দিলাম, এবং ইলেকট্রন 11টি। ইলেকট্রন হলো ঋণাত্মক আধান, আমি ঋণাত্মক আধান হিসেবে তাদের সামনে মাইনাস দিলাম। এখন যদি তাদের মধ্যে আমি যোগ করি তাহলে কি হবে? প্লাস 11টি প্রোটন এবং মাইনাস 11টি ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের আধান ঋণাত্মক বিদায় এখানে আছে ইলেকট্রন সংখ্যা 11, মানে -11, আর প্রোটনের আধান ধনাত্মক বিদায় তার প্রোটন সংখ্যার সামনে দিলাম প্লাস, অর্থাৎ +11। এই +11 এবং -11 যোগ করলে কত হয়? 0। তার মানে কি এখানে কোনো আধানই নাই, এখানে ধনাত্মক আধানও না ঋণাত্মক আধানও না। তখন আমরা এটাকে বলি আধানহীন বা আধান নিরপেক্ষ। এখন এই আধান নিরপেক্ষ পরমাণু সমূহ কিভাবে আধানের রূপান্তরিত হয়, আর এই আধানের রূপান্তরিত হওয়াটাই হলো আয়ন সৃষ্টি বা আয়ন তৈরি। এখন আমরা দেখব এই সোডিয়াম পরমাণুটি কিভাবে আধানে রূপান্তরিত হয়, অর্থাৎ আয়ন সৃষ্টি করে। শিক্ষার্থীরা, আমরা সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসে দেখেছি সোডিয়াম পরমাণুর শেষ কক্ষপথে, অর্থাৎ শেষ শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। এখন সে তার স্থিতিশীলতা, অর্থাৎ পরমাণুটার স্থিতিশীলতা বা পূর্ণতা পাওয়ার জন্য সে কি করতে হবে? তার সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকার কথা, অর্থাৎ 2n², এই 2n² সূত্র অনুযায়ী যতটা ইলেকট্রন থাকার কথা সে ততটা ইলেকট্রন যদি অর্জন করে নিতে পারে তাহলে তাকে আমরা বলি স্থিতিশীল অবস্থা বা পূর্ণ অবস্থায় আছে। এই সোডিয়াম পরমাণুটি পূর্ণ অবস্থায় থাকার জন্য সে তার শেষের ইলেকট্রনটি ত্যাগ করে দিতে পারে। যদি সে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনটি ত্যাগ করে দেয় তাহলে তৃতীয় শক্তি স্তরে আর কোনো ইলেকট্রন থাকলো না, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরটি ইলেকট্রন শূন্য, এখানে ইলেকট্রন নেই। তাহলে দেখো, প্রথম শক্তি স্তরে আমার 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে আমার আছে 8টা ইলেকট্রন, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর কোনটা পাইলাম আমি? দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে 2n² অনুযায়ী আমার থাকে 8টা ইলেকট্রন। তাহলে সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি ত্যাগ করে সে একটি স্থিতিশীল অবস্থা অর্জন করে বা সে একটি পূর্ণ অবস্থায় সৃষ্টি করে। এই অবস্থাটা স্থিতিশীল অবস্থা বা পূর্ণ অবস্থা সৃষ্টি করার জন্য তার কিন্তু সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন কি করতে হলো? ত্যাগ করতে হলো। তাহলে তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করার পরে তার মধ্যে রয়ে গেল কয়টি ইলেকট্রন? 10টি ইলেকট্রন। অর্থাৎ এই চিত্রে
প্রোটন আছে 11টি আর ইলেকট্রন আছে 10টি। অর্থাৎ তার শেষ কক্ষপথের ইলেকট্রনটি ত্যাগ করছে, তার ত্যাগ করছে মানে তার কাছে ইলেকট্রন কমে গেছে একটা। এখন কমে গেলে সোডিয়ামের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা রয়ে গেল 10টি। আমি ইলেকট্রন সংখ্যাকে মাইনাস দ্বারা চিহ্নিত করলাম, আর প্রোটন আগে যতটি ছিল এখনও ঠিক ততটি আছে, অর্থাৎ 11টি। এখন এদের মধ্যে যদি আমি যোগ করি তাহলে কি দাঁড়ায়, +11 - 10, যোগ করার পরে থাকে কত, +1। অর্থাৎ দেখে গেল কি আমার এখানে একটি প্রোটন আরও অতিরিক্ত থাকে, অর্থাৎ ইলেকট্রনের তুলনায় প্রোটন সংখ্যা কি থাকে, একটি বেশি থাকে। এই জন্য আমার মোট আদান কি পাইলাম, +1। তাহলে মোট আদান +1, তখন আমরা লিখতে পারি সোডিয়ামকে এইভাবে, অর্থাৎ সোডিয়াম প্লাস, এটাকে বলা হয় সোডিয়াম আয়ন। শিক্ষার্থীরা, আমরা জানলাম আয়ন কিভাবে সৃষ্টি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে আমি আরেকটি কথা বলে রাখি, এখানে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটি ত্যাগ করে আয়নে রূপান্তরিত হয়েছে। আমার কোনো পরমাণু যে শুধুমাত্র ইলেকট্রন ত্যাগ করে আয়নে রূপান্তরিত হবে তা কিন্তু নয়, ইলেকট্রন গ্রহণ করেও আয়নে রূপান্তরিত হতে পারে। এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য, অর্থাৎ তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য তাকে চিন্তা করতে হবে তার ইলেকট্রন সংখ্যা ত্যাগ করতে হবে নাকি ইলেকট্রন সংখ্যা গ্রহণ করতে হবে। আমি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য আমি ছোট্ট একটা নোট দিয়ে রাখছি। শিক্ষার্থীরা, যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে 1 বা 2 বা 3টি ইলেকট্রন থাকে, তাহলে তার শেষ স্তরের ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করে। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। অর্থাৎ সর্বশেষ স্তরে 1টি বা 2টি বা 3টি ইলেকট্রন থাকলে তারা সর্বশেষ স্তরের ইলেকট্রনগুলো ত্যাগ করতে পারে। আর সর্বশেষ স্তরের ইলেকট্রন ত্যাগ করা মানে ইলেকট্রন সংখ্যা কমে যাওয়া, আর ইলেকট্রন সংখ্যা কমে যাওয়ার অর্থ হলো তার প্রোটন সংখ্যা ইলেকট্রনের তুলনায় বেশি থাকা। আর প্রোটন সংখ্যা ইলেকট্রনের তুলনায় বেশি থাকলে এটাকে আমরা বলি ধনাত্মক আয়ন। এখন দেখব ঋণাত্মক আয়নটা কিভাবে হয়। শিক্ষার্থীরা, এবার দেখো, যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরে 5 বা 6 বা 7টি ইলেকট্রন থাকে, তাহলে তার শেষ স্তরে যথাক্রমে 3 বা 2 বা 1টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন সৃষ্টি করে। অর্থাৎ যদি সর্বশেষ স্তরে 5টি ইলেকট্রন থাকে, তাহলে সে যদি আরও 3টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার সর্বশেষ স্তরে হইতেছে 8টি ইলেকট্রন। যদি 6টি থাকে তাহলে 2টি ইলেকট্রন গ্রহণ করে, তার হইতেছে 8টি ইলেকট্রন। যদি 7টি ইলেকট্রন থাকে তাহলে সে আরও 1টি ইলেকট্রন গ্রহণ করে, হয় তার 8টি ইলেকট্রন। অর্থাৎ সর্বশেষ স্তরে 8টি ইলেকট্রন পূরণের জন্য বা 8টি ইলেকট্রন তৈরির জন্য তার যতটি ইলেকট্রন গ্রহণ করতে হয় সে ততটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে সৃষ্টি হয়। আমরা এর একটা হিসাব দেখি। অর্থাৎ আমরা ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 11, তার ইলেকট্রন বিন্যাসে আমরা লিখতে পারি 2, 8, 7। অর্থাৎ সর্বশেষ কক্ষপথে আছে কটা, 7টা। তাহলে সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকলে তাকে আরও 1টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। যদি সে কোনো উপায়ে বা কারো কাছ থেকে 1টি ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে সর্বশেষ কক্ষপথে তার ইলেকট্রন হচ্ছে 8টা। এখন এই অবস্থায় এই একটা ইলেকট্রন গ্রহণ করা অবস্থায় তার মধ্যে কোন আধানটা আমরা পাই, আমরা একটু হিসাব করে দেখি। প্রোটন প্লাস অর্থাৎ +17 আর ইলেকট্রন অর্থাৎ -18। কারণ
সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে তার গ্রহণ করার আগে ছিল 17টি, গ্রহণ করার পরে হলো 18টি। এখন যদি আমরা এখানে যোগ করি তাহলে -18 থেকে 17 গেলে তাকে -1 অর্থাৎ মাইনাস থাকে, অর্থাৎ তার মধ্যে কি থাকতেছে ঋণাত্মক আধান সৃষ্টি হয়। তখন তাকে লেখা হবে ক্লোরিন আয়ন। শিক্ষার্থীরা, আমরা জানলাম আয়ন কিভাবে সৃষ্টি হয়। এবার যাব রাসায়নিক সংকেত প্রণয়ন। শিক্ষার্থীরা, এই রাসায়নিক সংকেত প্রণয়নের জন্য আমাদের কিন্তু আয়নটাই বেশি প্রয়োজন, অর্থাৎ আয়নটা কিভাবে সৃষ্টি হয় এটা আমাদের জানা থাকলে আমরা রাসায়নিক সংকেত প্রণয়ন করতে পারবো। এই রাসায়নিক সংকেত প্রণয়নের ক্ষেত্রে আমরা দুটো জিনিস জানবো, একটা হলো ক্যাটায়ন, একটা হলো অ্যানায়ন। এখন দেখো, ক্যাট আয়ন অর্থাৎ শব্দটার শেষে কিন্তু আয়ন যুক্ত আছে, অ্যানায়ন এটার সাথেও আয়ন যুক্ত আছে, কিন্তু আয়ন কিভাবে তৈরি হয় তা আমরা জেনেছি। এখন আমরা ক্যাটায়নটা দেখব। আমরা সেমভাবে সোডিয়াম আয়ন, এই আয়নটা কিভাবে তৈরি হয়েছে এটা আমরা একটু আগে কালই জানলাম। এখন এই সোডিয়াম পরমাণুটা যেভাবে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, এই ধনাত্মক আধানে পরিণত হওয়াটাই হলো ক্যাটায়ন, অর্থাৎ যে পরমাণুতে ধনাত্মক আধান থাকে তাকেই বলা হয় ক্যাটায়ন। আবার আমরা ক্লোরিন পরমাণু বা এখানে আমরা অন্য একটি পরমাণু নেই, মনে করো আমরা ফ্লুরিন নিলাম। ফ্লুরিনের ইলেকট্রন সংখ্যা হলো 9, তার ইলেকট্রন বিন্যাস দাঁড়াইতেছে 2, 7। সে সর্বশেষ স্তরে 8টা ইলেকট্রন পূরণের জন্য সে আরও একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এই অবস্থায় তার হবে ঋণাত্মক আয়ন। তার মানে এই ফ্লুরিনে আছে আমার ঋণাত্মক আয়ন, আর সোডিয়ামে আছে ধনাত্মক আয়ন, অর্থাৎ যে পরমাণুতে ধনাত্মক আধান আছে তাকে বলা হয় ক্যাটায়ন। তাহলে আমরা এটাকে আমরা বলতে পারি ক্যাটায়ন। আর যে পরমাণুতে ঋণাত্মক আধান আছে তাকে আমরা বলতে পারি অ্যানায়ন। শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো, আমরা ক্যাটায়ন কীভাবে তৈরি হয়, অর্থাৎ সোডিয়াম পরমাণুটা কিভাবে ধনাত্মক আধানে পরিণত হয়েছে এটা আমরা জেনেছি। আর এই ধনাত্মক আধানে পরিণত হওয়াটাই হলো ক্যাটায়ন। এবং ফ্লুরিন পরমাণু কিভাবে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে তাও আমরা জেনেছি। এবং এই ঋণাত্মক আয়নে পরিণত হওয়াটাই হলো, অর্থাৎ ক্যাটায়ন হলো ধনাত্মক আধান আর অ্যানায়ন হলো ঋণাত্মক আধান। এই ধনাত্মক এবং ঋণাত্মক অর্থাৎ এরা পরস্পর বিপরীত চার্জযুক্ত বা বিপরীত আধানযুক্ত। এই বিপরীত আধানযুক্ত আয়নসমূহ পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণের ফলে এরা একটা বন্ধনে যুক্ত হবে। এই বন্ধনে যুক্ত হয়ে তারা একটা নতুন যৌগের সৃষ্টি করবে যার নাম হলো সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডটাই হলো রাসায়নিক সংকেত। শিক্ষার্থীরা, খেয়াল করো, রাসায়নিক সংকেত তৈরির জন্য আগে ওই পরমাণুসমূহ যে দুইটা পরমাণু নেওয়া হবে তাদের মধ্যে একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ক্যাটায়নে পরিণত হবে এবং অপর পরমাণুটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অ্যানায়নে পরিণত হবে। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করে এর একটা বন্ধনে সৃষ্টি হবে। এই বন্ধনের ফলেই কিন্তু আমার একটা নতুন যৌগের সৃষ্টি হয়। এই নতুন যৌগের রাসায়নিক সংকেত হলো এটি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম কিভাবে রাসায়নিক সংকেত তৈরি হয়, অর্থাৎ অ্যানায়ন ও ক্যাটায়নের মাধ্যমে রাসায়নিক সংকেত তৈরি হয়। শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি উপভোগ করতে পারছো। পরবর্তী আরেকটি ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই।